স্বাগত জানাচ্ছি বিরতিহীন রাত ৯টায় বাংলাদেশে। আপনাদের সাথে আছি আমি মাহমুদা মমিতা। জাহিদ হোসেন। জানাবো শিরোনাম। ৪ করোনা টিকার প্রথম ডোজের ৮ সপ্তাহ পর দ্বিতীয় ডোজ, নতুন করে SMS পাবেন প্রথম ডোজ গ্রহণকারীরা। মুক্তিযোদ্ধা ভাতা ১২,০০০ থেকে ২০,০০০ টাকা হচ্ছে, প্রতি মাসে পৌঁছে যাবে ব্যাংক হিসেবে, জানালেন প্রধানমন্ত্রী। মেডিকেলের প্রশ্ন ফাঁস করা স্বাস্থ্যের সাবেক মেশিনম্যান সালাম চক্রের ৫৪ কোটি টাকার সম্পদ, ব্যাংকে ৬৫ কোটি টাকা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। প্রথম ডোজ করোনার টিকা দেওয়ার ৮ সপ্তাহ পর দ্বিতীয় ডোজ দেয়া হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ABM খুরশিদ আলম। তিনি জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং কোভিড সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শ কমিটির পরামর্শ অনুযায়ী দ্বিতীয় ডোজ টিকা দেওয়ার সময় এই পরিবর্তন। ইতিমধ্যে যারা টিকা নিয়েছেন তাদের দ্বিতীয় ডোজের জন্য ১ মাস পরে তারিখ দেওয়া হয়েছে। সেই তারিখ বদলে নতুন করে SMS দেওয়া হবে। গত ২৭ জানুয়ারি কুর্মিটোলা জেনারেল হাসপাতালের একজন নার্সকে টিকা দিয়ে বাংলাদেশ টিকাদান কার্যক্রম শুরু হয়। সে সময় 2 দিনে ৫৫০র বেশি মানুষকে পরীক্ষামূলকভাবে টিকা দেওয়া হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রটোকল অনুযায়ী তাদের পর্যবেক্ষণ করার পর ৭ ফেব্রুয়ারি শুরু হয় সারা দেশে করোনা গণটিকা কর্মসূচি। এগুলো তথ্য উপাত্ত এবং আমাদের যে ন্যাশনাল অ্যাডভাইজারি কমিটি আছে টিকা সংক্রান্ত তারা এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তারা বলছেন যে যদি ফার্স্ট এবং সেকেন্ড ডোজের গ্যাপটা যদি ৮ থেকে ১২ সপ্তাহের মধ্যে হয় তাহলে পরে এই টিকাটার প্রতিরোধ ক্ষমতা বেশি তৈরি করে শরীরে। এ নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন BSMMU এর ফার্মাকোলজি বিভাগের চেয়ারম্যান ডক্টর সাইদুর রহমান। স্বাগত সাইদুর রহমান। এই পরিবর্তনটা হঠাৎ করেই এসেছে, কিন্তু এটি নিশ্চয়ই WHO এবং অক্সফোর্ডের তথ্যের ভিত্তিতেই হয়েছে। এই অবস্থাটিতে আসলে যারা ইতিমধ্যে টিকা নিয়েছেন তাদের জন্য পরামর্শ কি? ধন্যবাদ আপনাকে, এবং আমি প্রথমেই ধন্যবাদ জানাতে চাই আমাদের স্বাস্থ্য অধিদপ্তরে যারা সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার সঙ্গে জড়িত ছিলেন। এটি আসলে বেশ কয়েকদিন যাবতে আলোচিত হচ্ছিল এবং এখনো আমরা বলবো যে আসলে যদি আমরা এই কিছুক্ষণ আগেও আমরা যেই যতটুকু তথ্য জানা যায় তাতে আসলে এটা ৮ সপ্তাহ চাইতেও যদি পেছানো যায়, মানে ১০ থেকে ১২ সপ্তাহের মধ্যে যদি যাওয়া যায় সেটা আরো বেশি সুবিধা দেবে। এবং তুলনাটি ৬ সপ্তাহের সঙ্গে যখন তুলনা করা হয়েছে সেটা আসলে ১২ সপ্তাহের তুলনা হয়েছে। সো আমরা অবশ্যই খুবই আনন্দিত যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং অক্সফোর্ডের যে গবেষক দলের তথ্যকে বাংলাদেশের জাতীয় পরামর্শকরা বিবেচনা করেছেন এবং সেটা অনুযায়ী রিশিডিউল করেছেন। তাতে মানুষ যারা ইতিমধ্যে প্রথম ডোজ গ্রহণ করেছেন, এখন পর্যন্ত কারোরই ১ মাস পূর্ণ না হওয়াতে দ্বিতীয় ডোজে কেউ আসেননি, ওনারা বলেছেন যে SMS পাঠাবেন। SMS পাঠানো সহ বিভিন্নভাবে ইতিমধ্যে এটা সবাই আপনাদের মাধ্যমে জেনে যাচ্ছে। অতএব আমরা মনে করি না এতে কোনো রকম কোনো সমস্যা হবে। তবে আমরা আপনাদের মাধ্যমে আবারও আমরা পরামর্শক সভা কমিটির কাছে মনে করব, তাদেরকে আবারও বলবো যে যদি সম্ভব হয় সেই ডাটাগুলোকে আরও একবার অ্যানালাইসিস করে আমাদের আরও একটু পিছানোর যে সুযোগ আছে, যদি আমাদের ব্যবস্থাপনায় বড় ধরনের কোনো অসুবিধা না হয়, সে পেছানোর মধ্য দিয়ে আরও কিছু বাড়তি সুবিধা পাওয়ার সম্ভাবনা আছে বলে আমরা মনে করি। ডক্টর সাইদুর রহমান, অবশ্যই এই যেহেতু বাড়তি সময় পাওয়া যাচ্ছে, ফলে এইটার ম্যানেজমেন্টেও একটা ভিন্ন ধরনের পরিবর্তন আসতে পারে। কারণ আমরা জানি যে দ্বিতীয় ডোজের টিকা হাতে রেখেই আসলে প্রথম ডোজের যারা পেয়েছেন তাদের দ্বিতীয় ডোজের টিকা হাতে থাকা পর্যন্ত পরবর্তী ব্যাচকে দেয়া হবে না, এরকম একটি সিদ্ধান্ত আছে। ফলে সেই সময়টি এখন বেড়ে যাওয়ার জন্য আমরা হয়তো প্রথম ডোজের টিকা আরও বেশি সংখ্যক মানুষকে এখন দিতে পারবো, যদিও এটা একটা ক্যালকুলেশনের ব্যাপার নিশ্চয়ই আছে। অবশ্যই এটাকেই প্রধান সুবিধা। এটা আসলে একজন হার্ভার্ডের অধ্যাপকের প্রস্তাবনার আলোকেই এই গবেষণাটি দ্বারা উন্মোচিত হয়েছিল এবং এটি প্রধান বিবেচ্য ছিল যে সীমিত যখন ভ্যাকসিন কম থাকবে, বেশি মানুষকে যদি প্রোটেকশন দেওয়া যায়, সেটা কালেকটিভ যে প্রোটেকশন সেটা বেশি হবে। প্রথম ডোজে এই ভ্যাকসিনটি যেটি বাংলাদেশে দেওয়া হচ্ছে, এই ভ্যাকসিনটির প্রথম ডোজেই ৩ মাস সময় পর্যন্ত যে প্রোটেকশন থাকে সেটা যথেষ্ট, এবং সেই কারণেই ভাবা হয়েছিল এটাকে দীর্ঘায়িত করার। এখন এটা থেকে দ্বিতীয় সুবিধা দেখা যাচ্ছে যে আসলে প্রথমে যে শিডিউল ৪ বা ৬ সপ্তাহ ছিল তার তুলনায় এটা আসলে দ্বিতীয় ডোজ দিলে পরেও সেখানে দ্বিতীয় ডোজের
2 সপ্তাহ পরের প্রোটেকশনটা অনেক বেশি। অতএব ব্যবস্থাপনায় পরিবর্তনটি হচ্ছে মূল যে ব্যাপারটি ঘটবে সেটি হচ্ছে দ্বিতীয় ডোজ দেওয়ার জন্যে এই বাংলাদেশ সরকারের যে ভ্যাকসিন অবকাঠামো আছে সেখানে কিন্তু ডাবল জনবল লাগবে। এই বিষয়টি বিবেচনায় নিতে হবে যে আমাদের পুরো অবকাঠামোটাকে দ্বিগুণ করতে হবে, কারণ ভ্যাকসিন গ্রহণকারীর সংখ্যা দ্বিগুণ হয়ে যাবে। একটি গ্রুপ আসবেন প্রথম ডোজ দিতে, একই সময় আসবে দ্বিতীয় ডোজ দিতে আরেকটি গ্রুপ। অতএব এই অতি দ্রুত আসলে আমাদের ভ্যাকসিন প্রদানের সামর্থ্যটি দ্বিগুণ করা দরকার। এবং আরেকটি বিষয় আছে এক্সপায়ারি ডেট, যেটা বারবার বলা হয়েছিল। এখন পর্যন্ত যেই হারে ভ্যাকসিনেশন হচ্ছে তাতে আমরা মনে করি যে দ্বিতীয় ডোজটি যখন আসবে, দ্বিতীয় লটটি আসবে, আমরা আশা করছি আগামী 15-20 দিনের মধ্যেই। সেক্ষেত্রে আসলে যে কথাটি বলা হচ্ছে যে প্রথম ডোজে যখন দেওয়া হবে তখন দ্বিতীয় ডোজের ভ্যাকসিন হাতে রাখতে হবে, এই ব্যাপারটি 2 মাস না হয়ে তখন 1 মাসের জন্য হলেও চলবে। কারণ আমরা যতদূর জানি বাংলাদেশ সরকার যেখান থেকে ভ্যাকসিন ক্রয় করছে সেখানে প্রতি মাসে 50 লক্ষ আসবে। এবং এই ক্ষেত্রে আরেকটু আপনি যেটি বলছেন যে আসলে দীর্ঘ সময় ধরে এই প্রক্রিয়াটি চলবে, ফলে এখনো পর্যন্ত ভ্যাকসিন গ্রহণ, ভ্যাকসিন দেয়ার যে প্রক্রিয়া, মানুষের প্রত্যেকেই আসলে এটি নিয়ে স্যাটিসফাইড, কারণ এটি এত ভালো স্মুথলি রান করছে এবং কোনো বড় ধরনের পার্শ্ব প্রতিক্রিয়ারও কোনো খবর পাওয়া যায়নি। এবং আসলেই বাংলাদেশের যতগুলি কেন্দ্র আছে সবগুলি কেন্দ্র থেকে আমরা যেই খবর পাচ্ছি সেটা মানুষ এটাতে ভূয়সী প্রশংসা করছেন। পুরো সিস্টেমটাই এত চমৎকারভাবে চলছে, ফলে এই গতিতে এবং এই স্যাটিসফ্যাকশন লেভেলে রাখতে হলে পরে আমার মনে হয় যে আরও বাড়তি নজর দেওয়া প্রয়োজন, যেন এখান থেকে আমরা সরে না যাই। অবশ্যই দুটো বিষয়কে দ্বিগুণ করতে হবে। এই ব্যাপারটি খুবই অতি দ্রুত না করলেই মানুষের সন্তুষ্টি পড়ে যাবে। সেটি হচ্ছে আমাদের দ্বিতীয় ডোজ দেওয়ার যে শিডিউল, তার আগে আমাদের ভ্যাকসিনেটরের সংখ্যা দ্বিগুণ করতে হবে। এবং এটা আপনারা খেয়াল করেছেন, বিশাল সংখ্যক স্বেচ্ছাসেবক মূলত যারা নাকি ভ্যাকসিন গ্রহণকারীদের কাছে প্রথমে কথা বলছেন এবং তাদেরকে সবকিছু ব্যাখ্যা করছেন, এই বিশাল সংখ্যক স্বেচ্ছাসেবক বাহিনী কিন্তু দ্বিগুণ করতে হবে, তা না হলে ওনারা এক্সস্টেড হয়ে যাবেন। 12 মাস এই একই স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে স্বেচ্ছাসেবকদের 12 মাস কাজ করানো যাবে না। অতএব খুবই দ্রুত আসলে একটি বিশাল স্বেচ্ছাসেবক বাহিনীকে আবার প্রস্তুত করা দরকার, যারা বিকল্প প্রতি অল্টারনেট মাসে অথবা কোনো প্রতি সপ্তাহে বিকল্প প্রতি অল্টারনেট উইকে এইভাবে যেন তারা কাজটা চালিয়ে নিতে পারেন। অতএব আমরা খুবই আনন্দিত, আমাদের এটি অতীতে যে আমাদের ভ্যাকসিনেশনের সাফল্য সেটা প্রতিফলিত হচ্ছে এবারের এই কোভিড ভ্যাকসিন 19 ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে আমাদের। কিন্তু এটা যেহেতু দীর্ঘমেয়াদে প্রতিদিন চলছে, এটাকে ধারাবাহিকতা রক্ষার জন্য মনোযোগ দেওয়া দরকার, দ্বিগুণ জনবলকে এখানে সম্মিলিত করার জন্য, এবং কিছু আসলে অবকাঠামোগত সম্প্রসারণ প্রয়োজন হবে, কারণ একটা যেখানে ডক্টর সাইদুর রহমান, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। 22 ফেব্রুয়ারি দ্বিতীয় চালানে আরও 20 থেকে 30 লাখ করোনা টিকা আসছে বলে জানিয়েছেন বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপন। কুমিটোলা জেনারেল হাসপাতালে টিকা নেওয়ার পর তিনি এই তথ্য জানিয়েছেন। সরকারিভাবে পর্যাপ্ত টিকা আসে, এখনই বেসরকারিভাবে আনার কোনো পরিকল্পনা নেই বলেও জানিয়েছেন তিনি। সারা দেশে টিকাদান কার্যক্রমের 8ম দিনে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে টিকা নিলেন বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপন। টিকা প্রদানের ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করে তিনি জানান, টিকার দ্বিতীয় চালান আসবে 22 ফেব্রুয়ারি। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার এ টিকা বিশ্বের অন্যান্য টিকার চেয়ে অনেক নিরাপদ বলেও জানান তিনি। 22 তারিখে আশা করছি চলে আসবে আমাদের দ্বিতীয় চালান। প্রত্যেক মাসে তাই হবে, আমাদের ডিমান্ডের উপরে নির্ভর করবে, কারণ আমাদের অলরেডি আপনারা জানেন আমাদের কাছে 65 লক্ষ আছে, কাজে এইটার উপরও নির্ভর করবে আমরা কি আনবো। টিকার কোনো সংকট নেই জানিয়ে পাপন বলেন, দেশের চাহিদা অনুযায়ী বিদেশ থেকে টিকা আনা নির্ভর করবে। আমাদের যে এমপ্লয়ি আছে আমরা তাদেরকে এটা এনে ফ্রি দিয়ে দেবো, এটাই ছিল আমাদের প্ল্যান ইনিশিয়েটিভ। কিন্তু সরকার যে ফ্রি দিতে পারে আমাদের মতো গরিব দেশে, এটা কখনো চিন্তাই করিনি। নাজমুল হাসান পাপন বলেন, এখন পর্যন্ত অত্যন্ত সুষ্ঠুভাবে সারা দেশে টিকা দেয়া হচ্ছে। অনেক উন্নত দেশ থেকেও বাংলাদেশের টিকা প্রদান কার্যক্রম উন্নত। টিকার এ সুযোগ সকলের নেওয়া উচিত বলেও জানান তিনি। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা প্রতিরোধী টিকা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বেলা 11:30টার দিকে রাজারবাগ পুলিশ লাইন্স অডিটোরিয়ামে টিকা নিয়ে কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দূরদর্শিতা ও সময় উপযোগী সিদ্ধান্তের কারণেই বাংলাদেশে কোভিড সংক্রমণের হার কমেছে বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ভ্যাকসিন নিয়ে অনেকে অনেক সমালোচনা করেছে, কিন্তু প্রধানমন্ত্রী অনেক দেশের আগে বাংলাদেশে টিকা এনেছেন এবং দেশের সাধারণ মানুষ সহ সবাই টিকা পাচ্ছেন। আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মুস্তাফা কামাল উদ্দিন, পুলিশের মহাপরিদর্শক ডক্টর বেনজির আহমেদ ছাড়াও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা টিকা নেন। কোভিড মোকাবেলার জন্য এই ভ্যাকসিনের জন্য মাননীয় প্রধানমন্ত্রী যেই উদ্যোগ নিয়েছেন সেই উদ্যোগের জন্য আজকে আমরা কিন্তু সবাই টিকা নিতে পারছি। আমি সবাইকে আপনাদের মাধ্যমে আহ্বান রাখবো, সবাই যেন টিকাটা নেন এবং নিয়ে আমাদের দেশকে কোভিড মুক্ত করি। দেশে করোনায় আরও 11 জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে পুরুষ 7 এবং নারী 4 জন। এ নিয়ে মোট প্রাণহানি হলো 8,285 জনের। 210টি ল্যাবে 24 ঘন্টায় 14,138 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 446 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 3.15%। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 5,41,038 জনে। সুস্থ হয়েছেন আরও 641 জন। এ নিয়ে মোট সুস্থ 4,87,870 জন। মুক্তিযোদ্ধাদের ভাতা 12,000 টাকা থেকে বাড়িয়ে 20,000 টাকা করা হচ্ছে। মুক্তিযোদ্ধাদের দীর্ঘদিনের দাবির মুখে কল্যাণ ট্রাস্টের সভায় নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। মুক্তিযোদ্ধাদের ভাতা অনলাইন পদ্ধতিতে বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে আজ এই কথা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে এখন ভাতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধা 1,92,532 জন। এতদিন 3 মাস পর পর ব্যাংক থেকে তাদের ভাতা সংগ্রহ করতে হতো। সেই বিড়ম্বনার অবসান হলো অনলাইনে মুক্তিযোদ্ধা ভাতা বিতরণ কার্যক্রমের উদ্বোধনের মধ্য দিয়ে। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনের মূল আয়োজনে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন প্রধানমন্ত্রী। তিনি বলেন, এখন থেকে মুক্তিযোদ্ধারা প্রতি মাসেই নিজ নিজ ব্যাংক অ্যাকাউন্টে কিংবা মোবাইল অ্যাকাউন্টে পেয়ে যাবেন মাসিক ভাতা। এই ভাতা বিতরণ কার্যক্রম ডিজিটাল পদ্ধতিতে, অর্থাৎ অনলাইনে সকলের কাছে যাতে চলে যায় বা সরাসরি হাতে পৌঁছায়, সেই পদ্ধতির ভাতা আমরা বিতরণ করবার জন্য এই অনুষ্ঠানের আয়োজন করেছি। এখন আর কাউকে অপেক্ষা করতে হবে না, কোথাও যেয়ে ধর্ণা দিতে হবে না। টাকাটা সরাসরি যা প্রাপ্য তার হাতে পৌঁছে যাবে। অর্থাৎ ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম MIS এর ভিত্তিতে বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে গভর্নমেন্ট টু পার্সন G2P। মুক্তিযোদ্ধাদের কল্যাণে তার সরকারের নানা পদক্ষেপের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য নির্মাণ করা হচ্ছে 30,000 ঘর। মুজিব বর্ষের উপহার হিসেবে বাড়ানো হচ্ছে মাসিক ভাতা। আমরা 20,000 টাকা করেই মুক্তিযোদ্ধাদের ভাতা বৃদ্ধি করব। তবে এটা একটু করতে সময় নেবে, কারণ বাজেটে টাকা সব কিছু ব্যবস্থা করতে একটু সময় লাগবে। তবে এটা আমরা করে দেব এবং সেভাবে আমি একটা হিসেব করেছি যে সাধারণ মুক্তিযোদ্ধা এবং তারপরে যারা আছেন 12,000 টাকা পান, এরপর আবার কেউ 15, কেউ 20, সেটা না করে সবাই 20,000 টাকা থেকেই সবাই পাবেন। আর উপরে হয়তো যারা বীরশ্রেষ্ঠ তাদেরটা একটু আলাদা থাকলেও বা বীর উত্তম তাদের আলাদা আছে। কোনো মুক্তিযোদ্ধা অবহেলিত থাকবে না। এজন্য সরকারের পাশাপাশি বিত্তশালীদেরও নিজ এলাকার মুক্তিযোদ্ধাদের উন্নয়নে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ক্ষমতায় থেকে বিএনপি সবসময়ই নির্বাচনে জালিয়াতি করেছে, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, 15ই ফেব্রুয়ারির মতো ভোট ডাকাতির নির্বাচন করে দলটি এখন গণতন্ত্রের ফেরিওয়ালা সেজেছে। রাজধানীর রাসেল স্কোয়ারে 1996 সালের 15ই ফেব্রুয়ারি প্রহসনের নির্বাচনের প্রতিবাদে আজ এক সমাবেশে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। 1996 সালের 15 ফেব্রুয়ারির বিরোধী দলের অংশগ্রহণ ছাড়া জাতীয় সংসদ নির্বাচন করে বিএনপি। আওয়ামী লীগ সহ ছোট বড় সব দলই একে ভোটারবিহীন ও ভোট ডাকাতির নির্বাচন হিসেবে আখ্যায়িত করে। একতরফা নির্বাচনের দিনটির স্মরণে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। সরকারি বাসভবন থেকে এতে অনলাইনে যুক্ত হন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারা।
15 ফেব্রুয়ারির ভোটারবিহীন নির্বাচনের দিনটিকে দেশের গণতন্ত্রের ইতিহাসে এক কালো অধ্যায় হিসেবে আখ্যায়িত করেন আওয়ামী লীগ নেতারা। আজকে যারা গণতন্ত্রের কথা বলে, এই জিয়াউর রহমান স্বৈরাচার, একটানা 5 বছর তাকে শাসন করতে হয়েছে কারফিউ দিয়ে বাংলাদেশকে। তারা নির্বাচন করেছে হানার ভোটের নির্বাচন, সেই নির্বাচনের প্রহসন আমরা দেখেছি। যে দলের জন্ম ওই ছাউনিতে, সামরিক ছাউনিতে, ওই গোয়েন্দা বাহিনীর দ্বারা, তারা কোনোদিন সুষ্ঠু নির্বাচন দিতে পারে না, সুষ্ঠু নির্বাচনের কথা চিন্তাও করতে পারে না। জিয়াউর রহমানের হানা ভোট থেকে শুরু করে 2007 সালে 1.5 কোটি ভুয়া ভোটার বানানো সহ ভোট ডাকাতির নীল নকশা বিএনপির শাসনামলের চরম নির্বাচনী অনিয়মের বহিঃপ্রকাশ বলে মনে করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। পৌরসভা নির্বাচন সহ অন্যান্য নির্বাচনে সরকারের বিরুদ্ধে অনিয়মের মিথ্যা অভিযোগ তুলছে, অথচ 15 ফেব্রুয়ারির ভোটারবিহীন নির্বাচন বাংলাদেশের ইতিহাসের নজিরবিহীন প্রহসনের দৃষ্টান্ত হয়ে আছে। ভোটারবিহীন নির্বাচন করে বিএনপি এখন গণতন্ত্রের ফেরিওয়ালা সেজেছে। আওয়ামী লীগ নেতারা দাবি করেন, সন্ত্রাস ও গণতন্ত্র বিরোধী নানা কর্মকাণ্ডে লিপ্ত থেকে জনবিচ্ছিন্ন হয়ে বিএনপি দেশবিরোধী ষড়যন্ত্রে উঠে পড়ে লেগেছে। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জিয়াউর রহমানের খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে নয়াপল্টনের দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। দুপুরে ঢাকা জেলা বিএনপির উদ্যোগে আয়োজন করা হয় এই কর্মসূচি। সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন, জিয়াউর রহমানের খেতাব কেড়ে নেওয়ার উদ্যোগ নিয়ে আগুনে হাত দিয়েছে সরকার। সমাবেশে বক্তারা বলেন, এই চেষ্টা সফল হবে না, যতই ষড়যন্ত্র করা হোক সরকার জিয়া পরিবারকে ধ্বংস করতে পারবে না বলেও হুঁশিয়ার করেছেন তারা। জিয়াউর রহমান এই দেশে থেকে, এখানে থেকে তিনি যুদ্ধ করেছেন, তার নাম জিয়াউর রহমান। সেই জিয়াউর রহমান মুছতে গেলে হাত ফসকা আগুনের মতো ছাই হয়ে গেলে হাত। এরা যে কত বড় একটা মহাকলঙ্কের তীব্র কপালে আটার চেষ্টা করছে, এখন করছে না। পদত্যাগ করলে দেশের যদি কোনো উপকার হয় তাহলে যে কোনো মুহূর্তেই পদত্যাগ করতে প্রস্তুত বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। এর আগে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব নেয়ার 4 বছর পূর্তি উপলক্ষে একটি লিখিত বক্তব্য উপস্থাপন করেন মাহবুব তালুকদার। এতে তিনি নির্বাচন বিষয়ে সব দাবি জনগণের উপলব্ধির সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় বলে জানান। 2017 সালে ফেব্রুয়ারিতে নুরুল হুদার নেতৃত্বাধীন ইসি যাত্রা শুরু করে। 2022 সালে তাদের মেয়াদ শেষ হবে। আমি ব্যক্তিগতভাবে পদত্যাগ করলে যদি লাভ হয়, দেশের যদি কোনো উপকার হয়, তাহলে আমি যে কোনো মুহূর্তেই পদত্যাগ করতে প্রস্তুত। যদি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল আমাদের ব্যাপারে গঠিত হয়, আমাদের কোনো কিছু বক্তব্য তো নাই। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ বলেছেন, জনগণের জন্য রাজনৈতিক নেতারা কি করেছেন তার হিসাব করার সময় এখন। দুপুরে বিমান বাহিনীর বরিশালের এক ট্রেনিং ইনস্টিটিউটের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এই কথা বলেন। রাষ্ট্রপতি বলেন, নেতারা এখন নিজেদের স্বার্থের কথা আগে ভাবেন। তিনি বলেন, 1975 সালে এক ভাষণে বঙ্গবন্ধু বলেছিলেন, সরকারি কর্মচারী, মন্ত্রী, প্রেসিডেন্ট সবাই জনগণের সেবক, প্রভু নয়। এ সময় সশস্ত্র বাহিনীর সদস্যদের পেশাদারিত্ব বজায় রাখার পাশাপাশি জনগণের প্রয়োজনে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান রাষ্ট্রপতি। বুড়িগঙ্গা নদীর তীরে পুনর্দখল ঠেকাতে শ্যামবাজারে আজ উচ্ছেদ অভিযান চালিয়েছে বিআইডব্লিউটিএ। ফরাশগঞ্জে 6 তলা একটি ভবনের অবৈধ অংশ ভাঙার সময় ভাড়াটেদের সঙ্গে বাকবিতণ্ডা হয় কর্মকর্তাদের। দিনভর ভাঙা হয় 30টির বেশি স্থাপনা। এছাড়া মান্ডা খাল উদ্ধারে অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। ফরাশগঞ্জ এলাকায় 6 তলা ভবনটির অবৈধ অংশ ভাঙা শুরু হলে
ভবনে থাকা ভাড়াটিয়ারা চড়াও হন বিআইডব্লিউটিএ কর্মকর্তাদের ওপর। তাদের দাবি, ভবনের মালিক উচ্ছেদের বিষয়টি জানায়নি। অভিযানের কারণে ভবনে থাকা গুরুত্বপূর্ণ মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। সীমানা বললি গেছে, শেষে আবার দুইজন ইঞ্জিনিয়ার আছে, এরপর দ্বিতীয় পিলের দিয়ে গেছে, কইছি আর ওদিকে যাবে না। আমাদের সামনে হয়েছে এক পাট ঢালাই দিছে, আবার পরে আরেক পাট ঢালাই দিছে, এবার দুইবার ঢালাই দেওয়া হয়েছে। এটা বুড়িগঙ্গা নদীর তীরে পুনঃদখল ঠেকাতে সোমবার সকাল 10:30টায় শ্যামবাজার থেকে অভিযান শুরু করে বিআইডব্লিউটিএ। এ সময় একটি বহুতল ভবন এবং 30টির বেশি টিনের ঘর ভেঙে দেওয়া হয়। বিআইডব্লিউটিএ কর্মকর্তারা জানান, ভবন মালিকদের আগে নোটিশ দেওয়া হয়েছে, তবে তারা সাড়া দেননি। টিনের ঘর, এই বিল্ডিং শুধু ভাঙবো আমরা, যতটুকু সীমানা পিলার ভিতর পরে এই বিল্ডিং ভাঙবো, সামনে সব স্থাপনা ভেঙে আমরা ক্লিয়ার করে দিব। 22 ফিট পরে একটা সীমানা পিলার দিব, আর ওই পাশে 56 ফিট পরে একটা সীমানা পিলার দিব। এই কাজ অবশ্যই নদীর জায়গা, আপনাকে ম্যাপ দেখেন। এদিকে খাল উদ্ধারে মান্ডা এবং মানিকনগর এলাকায় উচ্ছেদ অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। মান্ডা খালের অধিকাংশ ভবনই তৈরি হয়েছে খালের জায়গায়, তবে খালপাড়ে রাস্তা না থাকায় হাতুড়ি দিয়ে ভাঙা হচ্ছে এসব অবৈধ স্থাপনা। আমরা সকলকে বলেছি আপনাদের নিজস্ব ক্ষয়ক্ষতি কমানোর জন্য নিজেরাই নিজেদের যে স্থাপনাটুকু খালের অংশ পড়েছে সেটুকু সরিয়ে নেওয়ার জন্য। ভবন মালিকরা অধিকাংশই তাদের নিজেদের যেটুকু অংশ খালের অংশে পড়েছে তারা নিজেরাই নিজস্ব লোক দিয়ে ভেঙে অপসারণ করছে। এরপরেও কিছু স্থাপনা রয়েছে যেগুলি ছোটোখাটো স্থাপনা, এগুলি আমরা নিজস্ব লেবার দিয়ে অপসারণ করছি। খাল এবং নদীর জায়গা দখলমুক্ত করতে অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে বিআইডব্লিউটিএ এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রামের পটিয়া পৌরসভা নির্বাচনে 2 প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে একজন নিহতের মামলায় নবনির্বাচিত ওয়ার্ড কাউন্সিলর সরওয়ার কামাল রাজীবকে গ্রেপ্তার করেছে পুলিশ। পটিয়া থানার ওসি রেজাল করিম মজুমদার জানিয়েছেন, এই ঘটনায় প্রতিদ্বন্দ্বী কাউন্সিলর প্রার্থী এবং নিহত আব্দুল মাবুদের বড় ভাই আব্দুল মান্নান গতরাতে একটি মামলা করেন। মামলায় রাজীবকে প্রধান আসামি করে আরও 6 জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়াও অজ্ঞাত আসামি করা হয়েছে 15 জনকে। মামলার পর নবনির্বাচিত কাউন্সিলরকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার পটিয়ার 8 নম্বর ওয়ার্ডের দক্ষিণ গোবিন্দর খিল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে 2 কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আব্দুল মাবুদ নিহত হন। বাংলাদেশি হত্যার দায়ে প্রথমবারের মতো বিচার হলো সৌদি আরবে। গৃহকর্মী আবিরন বেগম হত্যা মামলার রায়ে প্রধান অভিযুক্ত সৌদি গৃহকর্ত্রী আয়েশা আল জিজানিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। রিয়াদের ফৌজদারি আদালত রোববার এই রায় দেয়। দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রায় ইচ্ছাকৃত হত্যার অভিযোগে আয়েশাকে মৃত্যুদণ্ড দেয়া হয়, আর গৃহকর্তা বাসেম সালেমকে আলামত নষ্ট, আবিরনকে বাসার বাইরে কাজে পাঠানো এবং চিকিৎসার ব্যবস্থা না করায় 3 বছর 2 মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। সেই সাথে 50,000 সৌদি রিয়াল জরিমানা করা হয়েছে। রাজধানীতে মাসে গড়ে 15 থেকে 20টি খুনের ঘটনা ঘটে বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মাহবুব আলম। দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানিয়েছেন। যুগ্ম কমিশনার বলেছেন, কিশোর গ্যাং মাঝে মধ্যেই তৎপর হয়ে উঠছে। মূলত নিম্ন আয়ের পরিবারের সন্তানরা গ্যাং কালচারের সঙ্গে জড়িয়ে যাচ্ছে। 10 ফেব্রুয়ারি কদমতলীতে আধিপত্য নিয়ে জাকির হোসেনকে খুনের ঘটনায় 7 জনকে গ্রেফতার করেছে পুলিশ। আসামিদের বিরুদ্ধে হত্যা, মাদক এবং অস্ত্র মামলা রয়েছে। এদিকে 12 ফেব্রুয়ারি মুগদায় কিশোর হাসান মিয়া হত্যার সঙ্গে জড়িত ব্যান্ডেজ নামে একটি কিশোর গ্যাং গ্রুপের 7 সদস্যকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। কিশোর গ্যাংদের এদের যে তৎপরতা, এই তৎপরতা কিন্তু আবার লক্ষ্য করা যাচ্ছে, বাট আমরা তৎপর আছি, আমরা তৎপর তাদেরকে আইন আমলে আনা, এলাকা আধিপত্য তৈরি করার জন্য ছোট ভাই বড় ভাই এরকম একটি, ছোট ভাই সালাম দিচ্ছে না, সিগারেট খাচ্ছে, এই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই খুনের ঘটনাগুলো ঘটে থাকে। সম্প্রতি কিশোর গ্যাংয়ের তৎপরতা বেড়েছে বলছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রাজধানীর মুগদায় এক কিশোর হত্যার সঙ্গে জড়িত কিশোর গ্যাং ব্যান্ডেজের 7 সদস্যকে গ্রেপ্তার করে একথা বলেন যুগ্ম কমিশনার মাহবুব আলম। এদিকে এক ব্যক্তিকে অপহরণের অভিযোগে 10 কিশোরকে আটক করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। 12 ফেব্রুয়ারি রাজধানীর মুগদায় 16 বছর বয়সী হাসান মিয়াকে হত্যা করে কিশোর গ্যাং ব্যান্ডেজের সদস্যরা। পরদিন হত্যা মামলা করে পরিবার। অভিযান চালিয়ে রোববার
7 কিশোরকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সোমবার সংবাদ সম্মেলনে ডিবির যুগ্ম কমিশনার মাহবুব আলম বলেন, সালাম না দেয় ব্যান্ডেজ গ্রুপের সদস্যরা হাসানকে হত্যা করে। এ সময় তিনি আরও বলেন, ঢাকার দরিদ্র পরিবারের কিশোররা এসব গ্যাংয়ের সাথে জড়িয়ে পড়ছে। এই কিশোর গ্যাংদের এদের যে তৎপরতা, এই তৎপরতা কিন্তু আবার লক্ষ্য করা যাচ্ছে, বাট আমরা তৎপর আছি, আমরা তৎপর তাদেরকে আইন আমলে আনা। ছোট ভাই সালাম দিচ্ছে না, সিগারেট খাচ্ছে, এই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই খুনের ঘটনাগুলো ঘটে থাকে। এদিকে চট্টগ্রামের চান্দগাঁওয়ে কিশোর গ্যাংয়ের 10 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে অভিযোগ, 11 ফেব্রুয়ারি নগরে 5 লাইশ থেকে সাবেক ব্যাংক কর্মকর্তা কফিল উদ্দিনকে অপহরণ করে এ গ্যাং। তার কাছ থেকে ছিনিয়ে নিয়ে পরিবারের কাছে আরও 30 লাখ টাকা মুক্তিপণ দাবি করে গ্রুপটি। ভবিষ্যতে যেন এই অপরাধের সাথে জড়িত হতে না পারে এবং সেই জন্য ওখানে আমরা ফিল্টার দিচ্ছি। আর যদি কেউ অপরাধে জড়িয়ে পড়ে, আইন তার বিরুদ্ধে আমলে আসবে, সেটিতে আমাদের কোনো প্রকার ছাড় দেওয়ার সুযোগ নেই। আর যাদের ওয়ারেন্ট আছে, কিশোর গ্যাংয়ের সবগুলো ওয়ারেন্টকে আমরা স্পেশালি আমরা একটু গুরুত্ব দিয়ে বিবেচনা করছি, সেই ওয়ারেন্টগুলো যেন এক্সিকিউট করা হয় এবং এক্সিকিউশন যেন হয়। তিনি জানান, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বন্ধে সতর্ক রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এনআরবি গ্লোবাল ব্যাংক এবং রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক পিকে হালদারকে পালাতে সহায়তাকারী ইমিগ্রেশন, পুলিশ এবং দুদকের কর্মকর্তাদের তালিকা দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি পিকে হালদার মামলার আসামিদের জবানবন্দিতে যাদের নাম এসেছে তাদের বিরুদ্ধে দুদকের পদক্ষেপ জানতে চেয়েছে উচ্চ আদালত। বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার এবং বিচারপতি মহিউদ্দিন শামীম এই আদেশ দিয়েছেন। এর আগে পিকে হালদার কাণ্ডে আর্থিক প্রতিষ্ঠান লুটপাট এবং অর্থ পাচারের বিষয়টি উদ্ঘাটনে ব্যর্থ বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের তালিকা জমা দিতে আগামী 15 মার্চ দিন ঠিক করেছে হাইকোর্ট। বারো বছর ধরে মেডিকেল ও ডেন্টালের প্রশ্ন ফাঁস করে আসছে আব্দুস সালাম খানের পারিবারিক সিন্ডিকেট। স্বাস্থ্যের ছাপাখানার সাবেক এই মেশিনম্যান প্রশ্ন ফাঁস করতেন, সরবরাহ ও টাকা আদায় করতেন খালাতো ভাই ও অন্যরা। এরা জমি, বাড়িসহ 54 কোটি টাকার সম্পদ গড়েছে। 135টি ব্যাংকে সিন্ডিকেটের 9 সদস্যের 65 কোটি 23 লাখ টাকার তথ্য পেয়েছে সিআইডি। এ মাসেই তাদের বিরুদ্ধে মামলা করে অবৈধ সম্পদ জব্দের আবেদন করা হবে। 2018 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিটের প্রশ্ন ফাঁসে মামলা হয় শাহবাগ থানায়। মামলার তদন্তে সিআইডি জানতে পারে বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি মেডিকেলেও প্রশ্ন ফাঁস হচ্ছে 2006 সাল থেকে। 2020 সালে এ চক্রের সদস্য সানোয়ার হোসেনকে গ্রেপ্তার করে সিআইডি। এরপর জানা যায় মেডিকেলের প্রশ্ন ফাঁসে পারিবারিক সিন্ডিকেটের তথ্য। স্বাস্থ্যের ছাপাখানা থেকে প্রশ্ন দেয় মেশিনম্যান সালাম, তার খালাতো ভাই জসিম প্রশ্ন ছড়িয়ে দেয় টাকার বিনিময়ে। গত বছরের জুলাইয়ে মিরপুর থেকে জসিম আর অক্টোবরে গ্রেপ্তার হয় এ চক্রের মূল হোতা সালাম। এরপর শুরু হয় পারিবারিক এ সিন্ডিকেটের সম্পদের খোঁজ। প্রাথমিকভাবে খবর পাওয়া যায় রাজধানীর শাহালির পিথি ভিলার। সেখানে একটি 5 তলা ও একটি 3 তলা ভবন স্ত্রীর নামে বানিয়েছেন জসিম। কিনেছেন একটি ফ্ল্যাট। মিরপুর শাহালি মাজারের সামনে শ্বশুরের নামে গড়েছেন বাণিজ্যিক ভবন। জসিম ও তার স্ত্রীর সম্পদ রয়েছে প্রায় 16 কোটি টাকার। ভাড়া আমি একবার দিচ্ছি ম্যানেজারের কাছে, ওই যে দারোয়ানের কাছে, যে মালিক আসে না বাসায়, মাঝে মধ্যে 2-1 দিন আসে। খোঁজ মেলে এ সিন্ডিকেটের 9 সদস্যের 74টি জমির দলিল, যেগুলোর বেশিরভাগই মানিকগঞ্জের সিঙ্গাইরে। প্রমাণ মিলেছে 2006 সালে প্রশ্ন ফাঁস শুরুর পর থেকে 42.5 একর জমি কিনেছেন তারা, বানিয়েছেন বাগান বাড়িও, যেগুলোর বাজার মূল্য 33 কোটি 38 লাখ টাকা। এ চক্রের আরেক সদস্য ডাক্তার ময়েজউদ্দিন আহমেদ, যাকে এখনো গ্রেপ্তার করা যায়নি। অভিযোগ আছে প্রশ্ন ফাঁসের টাকায় পূর্ব রাজাবাজারে 5 তলা ভবন কিনেছেন ময়েজ। সিআইডি জানাচ্ছে পারিবারিক এ সিন্ডিকেটের 54 কোটি টাকার সম্পদের খোঁজ মিলেছে। পাশাপাশি 9 জনের 135 ব্যাংক হিসেবে মিলেছে 65 কোটি টাকার লেনদেনের তথ্য। ঢাকা, গাজীপুর, ঢাকার মোহাম্মদপুর আছে, সাভারে আছে, মানিকগঞ্জের সিঙ্গারে আছে। এইগুলোকে আমরা কোর্টের মাধ্যমে এগুলোকে আমরা সিজ করে এবং টাকাগুলোকে রাষ্ট্রীয় কোষাগারে জমা রাখার জন্য আমরা কোর্টের মাধ্যমে আমরা প্রসেস করছি। আইনজীবীরা বলছেন আদালত জব্দের নির্দেশ দেওয়ার আগ পর্যন্ত এসব সম্পদ ব্যবহার করতে পারবে অভিযুক্তরা। তাই দ্রুত তথ্য প্রমাণ আদালতে দাখিলের তাগিদ দিয়েছেন।
এখানে অনেক জিনিস দেখতে হবে, মালিকানাটা কার, সে কখন কিনেছে, কার কাছ থেকে কিনেছে, কিভাবে হাত বদল হলো, তারপরে সে কখন করলো, রেজিস্ট্রি কখন হলো, এই রেজিস্ট্রিটা করার সময় সে কী ধরনের প্রসিডিউর অ্যাপ্লাই করছে, কোনো সে তথ্য গোপন করছে কিনা, সব দেখে শুনে বিশ্বাস জন্মাতে হবে। এটা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ। মানি লন্ডারিং মামলার পর অধিকতর তদন্তে এই সিন্ডিকেটের আরও সম্পদের খোঁজ মিলবে বলে ধারণা করছে সিআইডি। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মৌমিতা, আরও কিছু খবর আছে, তবে সেগুলো জানানোর আগে জানাবো খেলার খবর। শুরুতেই শিরোনাম। শঙ্কায় ডোমিঙ্গোর ভবিষ্যৎ, লাইফলাইন নিউজিল্যান্ড সিরিজ, হতাশ না হয়ে। শেখ জামালের গোল বাতিলের ফুটেজ পাঠানো হয়েছে ফিফার কাছে। বিতর্ক এড়াতে ভিএআর প্রযুক্তি আনতে চান সালাউদ্দিন। ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইট ওয়াশে বিব্রত ক্রিকেট বোর্ড। শিগগিরই না হলেও টেস্ট ক্রিকেটের কাঠামো ঢেলে সাজানোর তাগিদ বিসিবির। তার আগে ব্যর্থতার পোস্টমর্টেমে জবাবদিহি করতে ডাক পড়েছে হেড কোচ এবং অধিনায়কের। আলোচনার পর নিউজিল্যান্ড সফরের দল ঘোষণা হবে, জানিয়েছেন আকরাম খান। জাতীয় দলের দেখভালের দায়িত্ব ক্রিকেট অপারেশনস কমিটির। বিসিবি সভাপতির মতো ক্রিকঅপস চেয়ারম্যান আকরাম খানও এতদিন টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তের উপর ভরসা রেখেছিলেন, কিন্তু উইন্ডিজের বিপক্ষে বাজে হারে লাগাম ধরতে চান আকরাম। হেড কোচ রাসেল ডোমিঙ্গোর পারফরম্যান্স সন্তুষ্ট হওয়ার মতো কিছু খুঁজে পাচ্ছেন না তিনি। একই সঙ্গে নির্বাচকদের ভূমিকাও অস্পষ্ট আকরামের কাছে। যখন পর্যন্ত ক্রিকেট অপারেশন এসে আমি কিন্তু ওরা যেটা আমার কাছে দেয় আমি সেটা দেখে আমি বোর্ড প্রেসিডেন্টকে পাঠাই। আমি এখনও বিশ্বাস করি যে সিলেক্টররাই কিন্তু আপনার সবচেয়ে ভালো বুঝে এবং ওদের দায়িত্বটা বেশি। সো ওদের যে সিদ্ধান্ত সেটা আমি কিন্তু কোনোদিন করি না এবং করব না। দু একদিনের মধ্যে কোচিং স্টাফ, অধিনায়ক ও নির্বাচকদের সাথে বৈঠক করবে বিসিবি। সামনে নিউজিল্যান্ড সিরিজ থাকায় দল ঘোষণার তাড়া আছে। তবে সবার সঙ্গে বসার আগে হবে না নিউজিল্যান্ড সিরিজের দল ঘোষণা। এই সফরটাই হতে পারে ডোমিঙ্গোর লাইফলাইন। 2-3 দিনের মধ্যে আমরা তো বসে আমরা উনি আমাদেরকে বলবেন, আমরাও আলাপ আলোচনা করে সিদ্ধান্তটা নিব আর কি প্রবলেমগুলো কেন হচ্ছে। তো এই প্রবলেমগুলো কেন হচ্ছে সেগুলো তো আসলে ওদের সাথে আলাপ না করে বলাটা মুশকিল। সত্যি কথা বলতে কি, ও আসার পর কিন্তু যেরকম কিছু আমাদেরকে মানে ওরকম পারফরমেন্স তো বলে যে সে কিছু করতে পারেনি। রাওয়ালপিন্ডি টেস্টে হ্যাটট্রিক বলে উইকেট উপহার দিয়ে ম্যানেজমেন্টের গুডবুক থেকে কাটা পড়েন মাহমুদুল্লাহ। অবশ্য তারও আগে থেকে মাহমুদুল্লাহকে শর্টার ফরম্যাটের জন্য বিবেচনা করতে শুরু করেন ডোমিঙ্গো, যে সিদ্ধান্ত ভালোভাবে নিচ্ছেন না আকরাম। নর্মালি কিন্তু এক্সপিরিয়েন্স প্লেয়ারদের মূল্যটা কিন্তু অনেক বেশি এবং টেস্টে কিন্তু অনেক বেশি। তো আমি আগেও বলেছি, এখনও বলছি যে মাহমুদুল্লাহ কিন্তু টেস্ট খেলার জন্য কিন্তু এখনও আমার কাছে মনে হয়েছে, আমি অ্যাজ এ মানে এক্স ক্রিকেটার ক্যাপ্টেন হিসেবে আমার কাছে মনে হয়েছে যে মাহমুদুল্লাহ কিন্তু আপনার টেস্ট খেলা উচিত। বাট আপনার চেঞ্জিং কিন্তু অলওয়েজ আসবেন। আপনার তো চেঞ্জ করে শান্ত কিন্তু আপনার তো অনেকগুলো অপরচুনিটি পাচ্ছে, বাট ও তো ওরকম মানে কিছু দেখাতে পারছে না। বাট ওদের তো উচিত এখন দেখানো, কারণ একটা তো লিমিট আছে। আপনি একজনকে কত আর ইয়ে করবেন, ওর জন্য তো পুরা টিমই মানে স্যাক্রিফাইস করেছে। পারফরমেন্সের সঙ্গে কোচদের ভাগ্য সরাসরি জড়িত। করোনা পরবর্তী প্রথম সিরিজেই প্রশ্নের মুখে পড়েছেন রাসেল ডোমিঙ্গো সহ অন্য কোচিং স্টাফ। তবে সামনে যেহেতু নিউজিল্যান্ড সফর, আপাতত একটা সুযোগ থাকছে তাদের সামনে। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। উইন্ডিজ সিরিজে যে পরিকল্পনাতে খেলেছে বাংলাদেশ, সেই একই পরিকল্পনাতে সাফল্য এসেছে অতীতে। এক পেসার নিয়ে খেলা অথবা যেসব জায়গাতে ব্যর্থ হয়েছে ক্রিকেটাররা, সেগুলো নতুন নয় বলছেন সাকিব আল হাসান। ফ্রেন্ডশিপ নামের একটি বেসরকারি সংস্থা শুভেচ্ছা দূত হিসেবে যুক্ত হওয়ার অনুষ্ঠানে টেস্ট ক্রিকেটের উন্নতির জন্য সবাইকে একসাথে কাজ করার তাগিদ টাইগার অলরাউন্ডারের। ইনজুরি সাকিবকে দিয়েছে অবসর। চট্টগ্রাম টেস্ট শেষ করতে পারেননি, ঢাকায় ছিলেন দর্শক হয়ে। সাকিবের অনুপস্থিতিতে 2 টেস্ট হেরে তীব্র সমালোচনার মুখে ক্রিকেটাররা। মাঠের ব্যস্ততা থেকে ছুটি মিললেও সাকিব ঠিকই ব্যস্ত মাঠের বাইরে। হোয়াইট ওয়াশের লজ্জায়, হতাশা, ক্ষোভ যখন ক্রিকেট অঙ্গনে, তখন সাকিব ঠান্ডা বাস্তববাদী। এক পেসার খেলানো, ব্যাটসম্যানদের ব্যর্থতা নিয়ে যখন এত সমালোচনা, তখন সাকিবের মনে প্রশ্ন। আগেও তো একই পরিকল্পনাতে সাফল্য এসেছে, কম্বিনেশন নিয়ে ওঠেনি প্রশ্ন। তাহলে এখন কেন এত হইচই?
আলোচিত বিষয়গুলো কেন জয়ের আড়ালে হারিয়ে গেছে বারবার। প্রতিটা ডিসিশনই প্রতিটা প্লেয়ার, প্রতিটা কোচ, প্রতিটা ক্যাপ্টেন, বোর্ডের ম্যানেজমেন্ট সবাই জেতার জন্য চিন্তা করে নেয়। যখন সেটা ঠিক হয় না তখন আপনারা প্রশ্ন এটা করেন, কিন্তু অনেক সময় ঠিক হলেও জিনিসটা ভুল হতে পারে, সেটা আপনারা বুঝতেও পারেন না। আবার অনেক সময় ভুল হয়েছে সেটা ঠিকভাবে মানে যেটা বললাম যে জিতে গেলেই কিন্তু আপনারা এই প্রশ্নগুলো করতেন না, কিন্তু তখনও কিন্তু আপনাদের কাজটা ছিল প্রশ্নগুলো করার। টেস্টে উন্নতির কোনো লক্ষণ নেই। টেস্ট চ্যাম্পিয়নশিপে একটা পয়েন্টও ছিনিয়ে আনা যায়নি। সাফল্য ব্যর্থতা নিয়ে না ভেবে আসল সংকট দূর হোক, সাকিবের চাওয়া এমনই। স্বাভাবিকভাবে ডিফিকাল্ট সিচুয়েশন, বাট এর আগেও এরকম সিচুয়েশন এসেছে বাংলাদেশের ক্রিকেটে এবং সবাই মিলে একসাথে কাজ করে আসলে এই জায়গা থেকে বের হয়ে আসা সম্ভব হয়েছে এবং আমি বিশ্বাস করি এবারও সবাই মিলে একসাথে কাজ করে বের হয়ে আসতে পারবে। সাকিব মানেই আলোচনার সমালোচনা। ছুটির বিষয় নিয়েও পড়তে হয়েছে অস্বস্তিতে। পারিবারিক প্রয়োজন ছাড়া ইনজুরিও তো একটা বড় কারণ নিউজিল্যান্ড সিরিজে খেলতে না পারার। যে ইনজুরিটা এটা আসলে সারতে আমার কিন্তু 6 থেকে 8 সপ্তাহ লাগবে। আপনি ফিজিওদের কাছ থেকে যদি ক্লিয়ার ইনস্ট্রাকশনটা পান তারপরে দেখতে পারবেন এটা 6 থেকে 8 সপ্তাহ, যেটাতে আমি অলমোস্ট মিস করার খুব ভালো সম্ভাবনা একটা। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। অলমোস্ট আমি করোনা টিকা নেওয়ার ক্ষেত্রে ক্রিকেটারদের বাধ্য করা হবে না বলে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তালিকা করে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথাও বলেছেন তিনি। নিজে টিকা নেওয়ার পর আরও বলেছেন টেস্ট ক্রিকেটে ভালো করার জন্য বেশ কিছু পদক্ষেপ নেওয়া হবে সামনে। ওদের জন্য কোনো আমরা বাধ্যবাধকতা করিনি, আমরা বলেছি যে খুশি নিতে পারে। 50% অফ দি প্লেয়ার্স নাম দিয়েছে, বাকিরা এখনো দমনায় আছে। ওয়েস্ট ইন্ডিজের মতো টিম যদি টেস্টের আলাদা সেট থাকে, আলাদা টিম থাকে, বাংলাদেশের কেন থাকবে না? আমাদের টেস্টের জন্য একটা আলাদা টিম তৈরি করতে হবে। বসুন্ধরার বিপক্ষে শেখ জামালের গোল বাতিলের বিষয়টি পর্যালোচনার জন্য ফিফার শরণাপন্ন হয়েছে বাফুফে। বিতর্কিত ওই মুহূর্তের ভিডিও ফুটেজ পাঠানো হয়েছে ফুটবলের সর্বোচ্চ সংস্থায়। শিগগিরই ঘরোয়া ফুটবলে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি সংযোজনের কথাও ভাবছে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। রেফারির সিদ্ধান্ত ভুল নাকি সঠিক সে নিয়ে আলোচনা এখন ফুটবল পাড়ায়। শুধু শেখ জামাল বসুন্ধরার ম্যাচই নয়, অভিযোগ আরও কয়েকটি ম্যাচ নিয়ে। শেখ জামাল ক্লাবের করা অভিযোগ নিয়ে বাফুফেও সিরিয়াস। ফুটেজ বিশ্লেষণ আর রেফারির বক্তব্য শুনেছেন খোদ বাফুফে বস। জানালেন সিদ্ধান্ত যাচাইয়ে সহায়তা চাওয়া হয়েছে ফিফার। স্ট্রাইকারের হাত গোটা ডিফেন্ডারের উপরে, আবার আরেক সাইড থেকে দেখলে বোঝা যায় না। সো ইটস ভেরি ডিফিকাল্ট টু গিভ এ জাজমেন্ট। আমরা যেটা করেছি, আমাদের অফিস এই ভিডিওটাকে অলরেডি ফিফায় পাঠিয়ে দিয়েছে যে ফিফার ওপিনিয়নের জন্য। তাহলে আমরা বুঝতে পারবো যে ওইখানে তো ওয়ার্ল্ডের টপ এক্সপার্টরা আছে। সো ওইটা যতক্ষণ ধরে না আসে আই ডোন্ট থিঙ্ক আমার কোনো কমেন্টস করা উচিত। বেশ কয়েকটি ক্লাবের পক্ষ থেকে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি প্রযুক্তি চালুর দাবি উঠেছে। বাফুফের সভাপতিও ইতিবাচক। ছোট পরিসরে হলেও দেশের ফুটবলে আনতে চান নতুন প্রযুক্তি। এই জন্য যতই কষ্ট হোক, ফেডারেশনের ওয়ান অফ দ্য মেইন প্রায়োরিটি আমার, অ্যান্ড ফেডারেশনের মেইন প্রায়োরিটি হলো ভিআর আনা। বিকজ আই অলসো ফিল যে একটা টিম প্র্যাকটিস করছে, ট্রেনিং করছে, করে ম্যাচ জিততে আসছে, এবং রেফারির দোষে যদি সে হারে, এর থেকে দুঃখের বিষয় কিছু নাই। ওই ম্যাচের রেফারি জালাল উদ্দিনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে। প্রয়োজনে তদন্ত করে দেখার কথা জানান বাফুফে সভাপতি। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খেলার খবর এই ছিল আমাদের কাছে। এবারে যাচ্ছি ভিন্ন প্রসঙ্গে। ব্রিটিশ রাজ্যে ক্রমেই কদর বাড়ছে পুরনো বইয়ের কাগজ দিয়ে তৈরি ফুল এবং ফুলের তোড়ার। বিয়ে সহ নানা আচার অনুষ্ঠানের সৌন্দর্য বাড়ায় এসব পণ্য, আর এসব কিছুই তৈরি করেন ঘরেই নির্যাতিতা নারীরা। লন্ডন ভিত্তিক সামাজিক প্রতিষ্ঠান পেজ অ্যান্ড ব্লুমের এই উদ্যোগ বিশ্বজুড়ে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। আর এই নিয়ে প্রতিবেদন থাকছে সংবাদের শেষ অংশে। এবারে জানাবো পরের খবরটি। চতুর্থ দফার প্রথম ধাপে আজ ভাসানচরে গেলেন আরও 2000 রোহিঙ্গা। সকালে চট্টগ্রাম থেকে নৌবাহিনীর জাহাজে করে তাদের ভাসানচরে পৌঁছে দেওয়া হয়েছে। এর আগে রোববার তাদের উখিয়া আশ্রয় শিবির থেকে চট্টগ্রামে নেওয়া হয়। রাতে রাখা হয় বিএএফ শাহীন কলেজের অস্থায়ী ট্রানজিট ক্যাম্পে।
নৌবাহিনীর কর্মকর্তা জানিয়েছেন 5টি জাহাজে করে তাদের ভাষাঞ্চলে পৌঁছে দেওয়া হয়েছে। চতুর্থ দফায় ধাপে ধাপে আরও প্রায় 4000 রোহিঙ্গাকে ভাষাঞ্চলে নেওয়া হবে বলেও জানিয়েছেন স্থানান্তর প্রক্রিয়ার সঙ্গে জড়িত কর্মকর্তারা। এর আগে 3 দফায় প্রায় 7000 রোহিঙ্গা ভাষাঞ্চলে যায়। করোনার অর্থনীতি পুনরুদ্ধারে ক্ষুদ্র ও মাঝারি খাতগুলোর সমান সুবিধা না পাওয়ায় বৈষম্য বাড়ার আশঙ্কা করছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। সোমবার ভার্চুয়াল ব্রিফিংয়ে সংস্থার গবেষণায় উঠে আসা এই তথ্য জানানো হয়। এ সময় ক্ষুদ্র উদ্যোক্তা ও অপ্রাতিষ্ঠানিক খাতের জন্য নতুন প্রণোদনার সুপারিশ করে সিপিডি। করোনা সংক্রমণের কারণে গেল বছরের মার্চ থেকে বন্ধ হয়ে যায় দেশের আমদানি রপ্তানি থেকে শুরু করে প্রায় সব ধরনের ব্যবসা বাণিজ্য। এর প্রভাব পড়ে তৈরি পোশাক থেকে শুরু করে বড় ছোট সব খাতে। সিপিডির গবেষণায় বলা হয়, করোনা থেকে পুনরুদ্ধারে সরকারের ঘোষিত প্রণোদনা সব খাতে সমানভাবে বিতরণ হয়নি। বিতরণ করা প্রণোদনা টাকা কারা পাচ্ছেন আর কতটুকু অনাদায়ী থাকার আশঙ্কা রয়েছে, এসব বিষয়ে সার্বিক পর্যালোচনার তাগিদ দেয় সংস্থাটি। ব্যাংকের যারা দুর্বল অবস্থানে আছেন তাদেরকে উপরে ভিত্তি করে কিন্তু আমরা প্রণোদনা প্যাকেজ চালাতে পারবো না। ফলে এটা খুবই গুরুত্বপূর্ণ যে আমরা আরো বেশি বিস্তারিত তথ্য উপাত্ত বিশ্লেষণ করে এই ধরনের জায়গাগুলোকে আমরা আরেকটু সংহত করতে পারি। রিকভারির একটা ভিন্নতা রয়েছে, একই ধারায় একই গতিতে সবাই এগোতে পারবে না। এর ফলে একটি চিন্তা এবং উদ্বেগের বিষয় হচ্ছে যে এখানে বৈষম্য হয়তো বাড়বে। আলোচনা আরও বলা হয়, করোনার সংকটে বাজেট ঘাটতি জিডিপি 6.5% উন্নীত করার সুপারিশ থাকলেও সরকারের আয়ের তুলনায় ব্যয় কমে গেছে। নতুন বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ থাকার পরেও তা কাজে না লাগিয়ে সরকারের ব্যয় সংকোচন করা হয়েছে। সরকারের যে ব্যয়, সে ব্যয় কমে গেছে। আমরা দেখেছি যে এক্সপোর্ট নেতিবাচক অবস্থায় আছে এবং আমাদের প্রাইভেট সেক্টরের ক্রেডিট অফটেক যেটা আছে সেই অফটেক কমে গেছে। সংবাদ সম্মেলনে বলা হয়, দেশের ব্যাংক ব্যবস্থায় বর্তমানে 3 লাখের বেশি খেলাপি রয়েছে। ইচ্ছাকৃত খেলাপি রোধে প্রণোদনা ঋণের মেয়াদ সুনির্দিষ্ট করার আহ্বান জানায় সিপিডি। আইরিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর বিমানবন্দর এলাকায় বলাকা ভবনের পাশের একটি জঙ্গল থেকে জীবিত এক নবজাতক শিশু কন্যাকে উদ্ধার করেছে বিমানবন্দর থানা পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বেলা 11টার দিকে বলাকা ভবনের পাশের জঙ্গলে কাঁথা মোড়ানো অবস্থায় নবজাতকের কান্নার শব্দ শুনতে পান পরিচ্ছন্নতা কর্মী রেহেনা। পরে তিনি পুলিশকে খবর দিলে সেখান থেকে নবজাতকটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। তবে কে বা কারা শিশুটিকে ফেলে গেছে সেটি জানাতে পারেনি পুলিশ। হাসপাতালের নবজাতক ওয়ার্ডের ডিউটিরত চিকিৎসকরা জানিয়েছেন, নবজাতকটির শরীরে আঘাতের চিহ্ন নেই, তবে তার শরীরে লাল রঙের রেশ রয়েছে। নবজাতকটির বয়স 2 দিন বলে ধারণা চিকিৎসকদের। শিশুটির ওজন 2 কেজি 200 গ্রাম। বেশ কিছু পরীক্ষা নিরীক্ষার পর শিশুটিকে বর্তমানে এনআইসিইউতে ভর্তি রাখা হয়েছে। পুরনো বইয়ের পাতা থেকে তৈরি ফুল তোড়া বদলে দিয়েছে যুক্তরাজ্যের নির্যাতনের শিকার নারীর জীবন। কাগজের ফুল হয়ে উঠেছে তাদের ঘুরে দাঁড়ানোর অবলম্বন। লন্ডন ভিত্তিক সংস্থা পেজ অ্যান্ড ব্লুমের এই ভিন্নধর্মী উদ্যোগ তাদের জীবনকেও করেছে বিকশিত। মানুষ মাত্রই ভালোবাসে ফুল। বিভিন্ন উৎসব আয়োজনে বা ঘরের সৌন্দর্য বাড়াতে ফুল অপরিহার্য। কাগজের ফুলের আকর্ষণও কম নয়। এই কাগজের ফুল আর ফুলের তোড়া তৈরি করে যুক্তরাজ্যের লন্ডন ভিত্তিক সামাজিক প্রতিষ্ঠান পেজ অ্যান্ড ব্লুম। আর এসব তৈরি হচ্ছে পুরনো বইয়ের কাগজ দিয়ে। রোজি অগলেসবাইয়ের ভিন্ন এই উদ্যোগের যাত্রা শুরু 2 বছর আগে। পেজ অ্যান্ড ব্লুমের কাগজের ফুল তৈরি করেন মূলত নির্যাতনের শিকার নারীরা। রোজি তাদের বোঝান, জীবন এখানেই শেষ নয়, তারা চাইলেই অনেক ফুল ফোটাতে পারেন ঘুরে দাঁড়াতে। প্রতিষ্ঠানটিতে নারীদের কর্মসংস্থানের পাশাপাশি আছে প্রশিক্ষণের সুবিধাও। এখানে কাজ করা প্রত্যেক নারীর জীবনের গল্পই আলাদা, তবে প্রত্যেকের নিজ ঘরে নির্যাতনের শিকার হয়েছেন, ছেড়েছেন ঘর। আমি চেয়েছি এসব নারীরা জানুক তাদের আশ্রয়ের অভাব নেই, তারা চাইলে আবারও নিজেদের জীবনকে সুন্দর করতে পারেন। পেজ অ্যান্ড ব্লুমের তৈরি ফুল ও ফুলের তোড়ার যুক্তরাজ্যের বাজারে বেশ চাহিদা আছে। বিয়ের অনুষ্ঠানেও ব্যবহার হয় এই ফুল। ফুল তৈরির জন্য বই সংগ্রহ করা হয় বিভিন্ন দাতব্য সংস্থা এবং পুরনো বইয়ের দোকান থেকে।
শুরুতে ভাবতাম আসলেই কি এই কাজ করতে পারবো। শুরুতে নিজের ওপর আত্মবিশ্বাস ছিল না, কিন্তু বানানোর পর দেখতাম ফুলগুলো সুন্দর ও অসাধারণ। তখন বিশ্বাস হতো আমিও সুন্দর ফুল বানাতে পারি। করোনা মহামারীর কারণে বর্তমানে তাদের এই কাগজের ফুলের ব্যবসায় মন্দা যাচ্ছে। তবে কাগজের ফুল আসল ফুলের চেয়ে দীর্ঘস্থায়ী হওয়ায় কর্পোরেট জগতে এর কদর বেশি। ইশরাত সুমা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল বিরতিহীন রাত 9টায় বাংলাদেশ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি।